জানো, তুমি কিন্তু সত্যি খুব ভালো মেয়ে। যখনই তত্ত্বচানকে দেখতেন তখনই কথাটা বলতেন হেডমাস্টার মশাই। আর কথাটা শোনা মাত্র তত্ত্বচান খুশি হয়ে একটু লাফিয়ে একটু হেসে বলতো, জানি আমি সত্যিই খুব ভালো মেয়ে। কথাটা ও মনে মনে বিশ্বাসও করত। ভালো মেয়ে তো নিশ্চয়ই, অনেক দিক থেকেই ও খুব ভালো মেয়ে। সবার সঙ্গে সুন্দর ব্যবহার করত, এগিয়ে গিয়ে সবাইকে সাহায্য করত, বিশেষ করে ওর দুর্বল প্রতিবন্ধী বন্ধুদের সব সময় ওদের আগলে আগলে রাখতো। অন্য স্কুলের কেউ যদি ওদের কোনো খারাপ কথা বলতো বা ওদের সঙ্গে নিষ্ঠুর ব্যবহার করত, অমনি ও ঝাঁপিয়ে পড়ে ওদের সঙ্গে ঝগড়া মারপিট করে আসতো। যদিও তার জন্য অনেক সময়ই ওকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরতে হতো, তবু এত সব ভালো ভালো কাজ করা সত্ত্বেও ও যে কতবার কত রকমের ঝামেলায় জড়িয়ে পড়তো সেটা ভাবলে অবাক হতে হয়। ওর শিক্ষকরা সবাই তাই মনে করতেন। যখনই ও নিজের কৌতূহল মেটাতে যেত, যখনই ও নতুন কিছু একটা দেখতো, তখনই ও কিছু না কিছু একটা গোলমাল করে ফেলতো। নমস্কার, এসডিএমটি গল্প পাঠের আসরে আমরা পড়ছি তেতসুকো কুরোয়ানাগির লেখা একটি গল্প তত্ত্বচান। প্রতিদিন বিভিন্ন পর্বে এর কয়েকটি করে অধ্যায় আমরা পড়ে আপনাদের জন্য শোনাচ্ছি। পর্বগুলি কেমন লাগছে আপনাদের? যদি ভালো লাগে লাইক করবেন। আমাদের সঙ্গে থাকতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং শেয়ারও করতে পারেন। প্রতিদিন একটি পর্বের মধ্যে আমরা কয়েকটি করে অধ্যায় পড়ে শোনাই। আজকের অধ্যায়গুলির নাম সোয়ান লেক, কৃষি কাজের মাস্টার মশাই, খোলা প্রান্তর রন্ধনশালা এবং তুমি কিন্তু সত্যিই খুব ভালো মেয়ে। চলুন শুরু করি আজকের পর্ব। আজকের প্রথম অধ্যায়ের শিরোনাম সোয়ান লেক। তত্ত্বচান হিবিয়া হলে গিয়েছিল সোয়ান লেক ব্যালে নৃত্যনাট্য দেখতে। বাবা সেখানে বেহালা বাজাচ্ছিলেন, একক অংশও ছিল বাবার। আর ব্যালে দলটা খুবই প্রসিদ্ধ ছিল। এই প্রথম তত্ত্বচানের ব্যালে দেখতে যাওয়া। রাজহাঁসদের রানী যে সেজেছিল, সে মাথায় একটা ছোট্ট জলজলে মুকুট পরেছিল আর এমন অনায়াসে হাওয়ায় লাফিয়ে লাফিয়ে উঠছিল যেন সত্যিকারের রাজহাঁস রানী। অন্তত তত্ত্বচানের তো তাই মনে হচ্ছিল। রাজপুত্র তো রাজহাঁস রানীকে ভালোবেসে ফেললো আর অন্য সকলকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে লাগলো। শেষে দুজনে কি অপূর্ব সুন্দর করে নেচেছিল। সোয়ান লেকের সুরটাও তত্ত্বচানকে খুব মুগ্ধ করেছিল। বাড়ি ফিরে ও কিছুতেই সেই সুর আর দৃশ্য ভুলতে পারছিল না। পরদিন ঘুম থেকে উঠে চুল না আঁচড়িয়েই তত্ত্বচান সোজা রান্নাঘরে গিয়ে মাকে বলল, আমি ওইসব গুপ্তচট্টর আর হতে চাই না, রাস্তার বাজনাওয়ালাও না, আমি ব্যালেরিনা হয়ে সোয়ান লেকে নাচবো। ও আচ্ছা, মা যেন একটুও অবাক হলেন না। এই প্রথম তত্ত্বচান ব্যালে দেখতে গিয়েছিল ঠিকই, কিন্তু হেডমাস্টার মশাইয়ের কাছে আমেরিকার অসাধারণ নৃত্যশিল্পী ইসাডোরা ডানকানের কথা ও আগে বহুবার শুনেছে। মিস্টার কোবায়াশির যেমন ইসাডোরা ডানকানের ওপরেও তেমনি জাকস ডালক্রোশের বিরাট প্রভাব পড়েছিল। হেডমাস্টার মশাই ইসাডোরা ডানকানকে খুব পছন্দ করতেন। তত্ত্বচানের জন্য সেটাই যথেষ্ট ছিল। ওর মনে হতো ও বুঝি ইসাডোরা ডানকানকে খুব ভালো করে চেনে। অতএব বড় হয়ে ও যে নৃত্যশিল্পী হবে, এতে আর আশ্চর্যের কি থাকতে পারে। এদিকে মিস্টার কোবায়াশির এক বন্ধু, যিনি ওদের স্কুলে ইউরিদমিক্স শেখাতে আসতেন, তার একটা নাচের স্টুডিও ছিল তত্ত্বচানের বাড়ির কাছে। তত্ত্বচান যাতে সেখানে নাচ শিখতে পারে, মা তার ব্যবস্থা করলেন। মা কখনো তত্ত্বচানকে কোনো কিছু করতে জোর করতেন না, আবার কোনো শখে বাধাও দিতেন না। কিছু একটা করতে চাইলে তেমন কোনো প্রশ্ন না করেই ওকে তা করার সুযোগ করে দিতেন। তত্ত্বচান নাচের ক্লাসে যেতে শুরু করলো আর অপেক্ষা করে রইল সেই দিনটার জন্য যেদিন ও সোয়ান লেকে নাচতে পারবে। এই মাস্টার মশাইয়ের অবশ্য নাচ শেখাবার কিছু নিজস্ব পদ্ধতি ছিল। তোমইতে যে ধরনের ইউরিদমিক্স করানো হতো, তার বাইরেও উনি নানান সুর বাজাতেন পিয়ানোতে। কখনো আবার রেকর্ড চালিয়ে দিতেন, ছোটদের সেই সব সুরের তালে তালে নাচতে বলতেন। সেই নাচের সঙ্গে ওদের আবার মনে মনে কিছু একটা ছড়া
বা মন্ত্র উচ্চারণ করতে হতো। যেমন ফুজি পাহাড়ে ওঠার সময় বৌদ্ধ ভিক্ষুরা একটা স্তোত্র বলে থাকে, তা হলো হৃদয় পবিত্র করো, পর্বত শিখরে তুমি উজ্জ্বল হয়ে জ্বলো। হয়তো সেই স্তোত্রের একটা অংশ নাচবার সময় ওদের মনে মনে বলতে বলতেন মাস্টার মশাই। পর্বত শিখরে তুমি উজ্জ্বল হয়ে জ্বলো, পর্বত শিখরে তুমি উজ্জ্বল হয়ে জ্বলো। এইভাবে নাচ চলছে। এমন সময় মাস্টার মশাই হঠাৎ করে নির্দেশ দিলেন, ব্যাস এবার সবাই স্থির হয়ে যাও। অমনি সকলকে কিছু একটা বিশেষ ভঙ্গি করে মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে পড়তে হতো। মাস্টারমশাই নিজেও গম্ভীর গলায় আহা জাতীয় কিছু একটা বলে উঠতেন, আর তক্ষুনি আকাশের দিকে চেয়ে থাকার ভঙ্গি করে অথবা ব্যথায় কাতর কোনো মানুষের মতো দুহাত দিয়ে মাথাটাকে চেপে ধরে শরীরটাকে কুঁকড়ে নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে পড়তেন। কিন্তু এইসব পর্বত শিখর আর আহা টাহায় মন ভরছিল না তত্ত্বচানের। তার চোখের সামনে তখন একটাই ছবি ভাসত, সোয়ান পাখি, সেই রাজহাঁস রানী, সাদা কুচি কুচি জামা আর জলজলে মুকুট পরে হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। একদিন খুব সাহস করে তত্ত্বচান মাস্টারমশাইয়ের দিকে এগিয়ে এলো। পুরুষ মানুষ হওয়া সত্ত্বেও মাস্টারমশাইয়ের মাথা ভরা কোকড়ানো চুল ছিল। এগিয়ে গিয়ে তত্ত্বচান ওর দুহাত দুপাশে ছড়িয়ে দিয়ে রাজহাঁসের মতো ডানা ঝাপটাতে লাগলো। এরকম কি আমরা কোনোদিনও করব না? ও জিজ্ঞেস করলো। টিকালো নাক, বড় বড় চোখ, মাস্টারমশাইকে দেখতেও ভারী সুন্দর ছিল। এখানে আমরা ওই রকম নাচ করি না, উনি বললেন। সেই থেকে তত্ত্বচান নাচের ক্লাসে যাওয়া বন্ধ করে দিল। খালি পায়ে ব্যালের জুতো না পরে হাওয়ার মধ্যে লাফিয়ে লাফিয়ে ওঠার ব্যাপারটা ওর বেশ ভালো লাগতো সত্যি। মাঝে মাঝে হঠাৎ করে কিছু একটা পোজ নিয়ে দাঁড়িয়ে পড়তেও ভালোই লাগতো। কিন্তু ওর যে আসল ইচ্ছে ছিল ওই রকম একটা জলজলে মুকুট পরে নাচার। সোয়ান লেক নিশ্চয়ই ভালো, মাস্টারমশাই বলেছিলেন, কিন্তু তুমি যদি নিজের খেয়াল খুশির মতো নাচার আনন্দটা অনুভব করতে পারতে, আমার তাহলে খুব ভালো লাগতো। অনেক অনেক বছর পর তত্ত্বচান জেনেছিল যে ওর সেই মাস্টারমশাইয়ের নাম ছিল বাকু ইশিই। বাকু ইশিই জাপানে আধুনিক ব্যালে নৃত্য নিয়ে এসেছিলেন। শুধু তাই নয়, জিউগায়োকা জায়গাটার নামকরণও উনিই করেছিলেন। জিউগায়োকা অর্থাৎ মুক্ত পাহাড়। আরো বড় কথা হলো সে সময় ইশির বয়স নাকি ছিল 50 বছর। ভাবো একবার, 50 বছরের এক নৃত্যশিল্পী খুদে তত্ত্বচানকে নৃত্যে মুক্ত চিন্তা কেমন করে আনতে হয় তা শেখাতে চেয়েছিলেন। এই চ্যাপ্টারটিতে আমরা দেখলাম তত্ত্বচান আরো একবার ওর জীবনের লক্ষ্য বদলালো। সোয়ান লেক ব্যালের নৃত্যনাট্য দেখে ও ঠিক করে ফেললো ওই গুপ্তচট্টর আর হবে না, এমনকি ওই রাস্তার বাজনদারও হবে না, ও এবার হবে নৃত্যশিল্পী। এবং ওই সেই রাজহাঁস রানী ব্যালেতে যেমন ভাবে কুচি কুচি দেওয়া সাদা জামা আর মাথায় জল জলে মুকুট পরে হাওয়ায় ভেসে ভেসে নেচে বেড়াচ্ছিল, ও যেন সেভাবেই নেচে নেচে ঘুরে বেড়াবে। তো ওর এই বায়না শুনে মা ওকে নাচ শিখতে একটা জায়গায় নিয়ে গেলেন। সেখানে মাস্টারমশাই তাকে শেখাতে শুরুও করলেন। কিন্তু হলে হবে কি, তত্ত্বচানের মনে তো একটাই আকাঙ্ক্ষা, কবে ওই ওই রাজহাঁসের রানীর মতো সোয়ান লেকে নেচে নেচে বেড়াতে পারবে। তো কৌতূহলের বশে মাস্টারমশাইকে একদিন সে কথা জিজ্ঞাসাও করে ফেললো। কিন্তু মাস্টারমশাই ওকে বুঝিয়ে বললেন যে তিনি যেভাবে নাচটা শেখাচ্ছেন তার পিছনে তার কি দর্শন রয়েছে, তিনি কি চাইছেন, নাচের মাধ্যমে কি প্রকাশ করতে চাইছেন। তখন তত্ত্বচানের কথাগুলি খুব একটা ভালো লাগেনি, যেহেতু তার যেটা স্বপ্ন ছিল সেটা ভঙ্গ হচ্ছে। কিন্তু পরে সে বুঝেছিল যে এই মাস্টারমশাইও কত বড় একজন নৃত্যশিল্পী, নৃত্য নিয়ে তার কত সব আধুনিক ভাবনা ছিল। এবং সব থেকে বড় কথা, সে বুঝতে পেরেছিল 50 বছর বয়সী একজন মাস্টারমশাই, তিনি কিন্তু একটি ছোট্ট বাচ্চা মেয়ের কথায় কোনো রকম রিপার্ক না করে কিন্তু তাকে বুঝিয়ে বলছেন যে নাচে কিভাবে মুক্ত চিন্তা আনতে হয়, কেনই বা এভাবে তারা নাচ করবে। এই যে ওপেননেসটা, এই যে জগৎটা, এটা কিন্তু তত্ত্বচানকে স্বাধীনভাবে বড় হতে অনেকটা সাহায্য করেছিল। এর পরের চ্যাপ্টারে যাই আমরা, চলুন। পরের অধ্যায়ের শিরোনাম কৃষিকাজের মাস্টারমশাই।
আজকের জন্য ইনি তোমাদের মাস্টার মশাই। তোমরা এর কাছে অনেক কাজ শিখবে। হেডমাস্টার মশাই একজন নতুন শিক্ষকের সঙ্গে ওদের পরিচয় করিয়ে দিলেন। তত্ত্বচান ভালো করে তাকিয়ে দেখলো মানুষটাকে। প্রথমত ওর পোশাক আশাক কিছুই অন্য শিক্ষকদের মতো ছিল না। গেঞ্জির ওপরে একটা ছোট্ট ডুরে কাটা জ্যাকেট পরা, গলায় কোনো নেকটাই নেই, তার বদলে একখানা গামছা ঝুলছে। নীল রঙের চাপা প্যান্টটাতে অজস্র তালি, পায়ে জুতো নেই, একজোড়া আঙুল কাটা মোজা, নিচটাতে চামড়া দেওয়া, আর মাথায় বেশ একটা ভাঙাচোরা খড়ের টুপি। কুহনবুৎসু মন্দিরের পুকুরটার পাশে ছেলেমেয়েরা সবাই জড়ো হয়েছিল। এই নতুন মাস্টারমশাইয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে তত্ত্বচানের মনে হচ্ছিল মুখটা যেন চেনা চেনা, কোথায় দেখেছি। ও মনে করার চেষ্টা করতে থাকলো। মুখটা রোদে পুড়ে গেছে, কোচকানো চামড়া, সবকিছুই চেনা চেনা। এমনকি কোমর থেকে ঝোলানো কালো সুতো আর তাতে বাঁধা ছোট্ট সরু পাইপটা পর্যন্ত। হঠাৎ ওর মনে পড়ে গেল, তুমি রোজ নদীর ধারে মাঠটাতে কাজ করো না? ও খুশি হয়ে জিজ্ঞেস করলো। ঠিক বলেছ, দাঁত বার করে হেসে উত্তর দিলেন ওদের নতুন মাস্টার মশাই। হাসবার সময় ওর মুখটা যেন আরো কুঁচকে গেল। তোমরা তো সব সময় আমার মাঠের পাশ দিয়েই হাঁটতে যাও, আর ওই যে সর্ষের ক্ষেতটা দেখছো, ওইটা গো। আরে, আজকে তুমি আমাদের মাস্টার মশাই? সবাই হই হই করে উঠলো। না গো না, খুব করে হাত নেড়ে আপত্তি জানালেন ওই মাস্টার মশাই। আমি মাস্টার টাস্টার নই, আমি তো শুধু খেতে কাজ করি। তোমাদের এই হেড স্যার বললেন, তাই আমি এলাম আর কি। অবশ্যই অবশ্যই উনি তোমাদের আজকের মাস্টার মশাই। ওর কাছে তোমরা কৃষিকাজ শিখবে। উনি অনুগ্রহ করে আজ তোমাদের সঙ্গে এই সময়টা কাটাতে এসেছেন। আজ তোমরা শিখবে কেমন করে মাঠে গাছ বুনতে হয়। পাউরুটি যিনি বানান তার কাছে যেমন তোমরা পাউরুটি বানানো শিখতে পারো, ব্যাপারটা ঠিক তেমনি। তারপর নতুন মাস্টারমশাইয়ের দিকে ফিরে হেডমাস্টারমশাই বললেন, এবার তাহলে আপনি কাজ শুরু করে দিন। অন্যান্য প্রাথমিক স্কুলে কেবলমাত্র বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্তরাই, শিক্ষকরাই শিশুদের পড়াবার দায়িত্ব পেয়ে থাকেন। কিন্তু মিস্টার কোবায়াশি এইসব নিয়ম মানতেন না। উনি মনে করতেন বাচ্চাদের হাতে করে প্রত্যক্ষভাবে কিছু শেখালে ওরা খুব ভালো করে তা শিখতে পারে। শুরু করি আমরা, কৃষিকাজের মাস্টারমশাই বললেন। যেখানে ওরা জড়ো হয়েছিল কুহনবুৎসু দিঘির ধারের সেই মাঠটা ছিল শান্ত, স্তব্ধ, ছায়া ঘেরা। হেডমাস্টারমশাই আগে থেকেই একটা রেলগাড়ির ভাঙা কামরা ওখানে এনে দাঁড় করিয়ে রেখেছিলেন। তার মধ্যে ছেলে মেয়েদের চাষের সব যন্ত্রপাতি, কোদাল, শাবল রাখা ছিল। সবকিছু সুন্দর করে সাজানো ছিল ওই ভাঙা রেলগাড়িটার মধ্যে। ওদের চাষের জমির মাঝখানে শান্ত হয়ে দাঁড়িয়েছিল গাড়িটা। প্রথম কাজ আগাছা তোলা। কৃষিকাজের মাস্টারমশাই ছেলে মেয়েদের আগাছার ব্যাপারটা বুঝিয়ে বললেন। কেমন করে একটা ফাঁকা জমি খুব সহজেই আগাছায় ভরে যায়, আগাছা নির্মূল করা কত কঠিন কাজ, আগাছার ভিতরে কেমন দুষ্টু পোকারা লুকিয়ে থাকে, আগাছারা কেমন ফসলের জমি সব রস শুষে নেয়, এই সব কথা। কথা বলতে বলতে উনি দুহাত দিয়ে আগাছা তুলে ফেলে দিতেও থাকলেন। এক মুহূর্তের জন্য ওর হাত থামছিল না। ছেলে মেয়েরাও ওর দেখা দেখি আগাছা তুলতে থাকলো। তারপর ওদের মাটি কোপাতে শেখালেন মাস্টার মশাই। তারপর জমিটাকে ছোট ছোট অংশে কেমন করে আল দিয়ে ভাগ করতে হয় সেই কাজটা। তারপর সার দিতে শিখলো ওরা। চাষের সমস্ত কাজই মাস্টার মশাই হাতে করে দেখিয়ে দেখিয়ে আর কথা বলে বলে বুঝিয়ে দিতে লাগলেন। একটি সাপ হঠাৎ মাথা তুলে তাইচানের হাতে প্রায় কামড় দিচ্ছিল। তাইচান তত্ত্বচানের থেকে একটু উঁচু ক্লাসে পড়তো। মাস্টারমশাই ওকে আশ্বস্ত করে বললেন, ও সাপ কামড়ায় না গো, ও সাপে বিষ নেই, তুমি ব্যথা না দিলে ও ব্যথা দেবে না। কৃষিকাজ শেখানোর সঙ্গে সঙ্গে মাস্টারমশাই ওদের পোকামাকড়, প্রজাপতি, পাখি, প্রকৃতির নানান রূপ, আরো কত সব কথা বুঝিয়ে বলছিলেন। ওর সুঠাম হাত দুটি দেখে বোঝা যাচ্ছিল যে এই সব কিছুই উনি অভিজ্ঞতা থেকে শিখেছেন। কৃষিকাজের মাস্টারমশাইয়ের সাহায্যে জমিটা চষে নিয়ে ফসল লাগাতে লাগাতে ছেলেমেয়েরা সব ঘেমে চুপচুপে হয়ে গেল। প্রায় গোটা মাঠটাই সমানভাবে চাষ করা হয়েছিল। সেদিন থেকে সেই কুহনবুৎসুর কৃষকটি ছেলে মেয়েদের কাছে এক অন্য মানুষ হয়ে গিয়েছিলেন। দূর থেকে ওকে দেখতে পেলেই ওরা চেঁচিয়ে উঠত, ওই যে আমাদের কৃষিকাজের মাস্টার মশাই। আর যখনই মাস্টার মশাইয়ের কাছে একটু বাড়তি সার থাকতো,
তখনই সেটা এনে ছেলে মেয়েদের মাঠে বিছিয়ে দিতেন উনি। দিব্যি হচ্ছিল ওদের ফসল। প্রতিদিন ছেলে মেয়েরা কেউ না কেউ মাঠে গিয়ে দেখে আসতো কত দূর কি হলো। এসে হেডমাস্টার মশাই আর অন্য সকলকে খবর জানাতো। নিজের হাতে লাগানো বীজের গাছ হয়ে ওঠা প্রকৃতির এই বিস্ময় ওরা বেশ অনুভব করতে পারছিল। যখনই ওরা দু তিনজন একসঙ্গে হতো, এ কথা সে কথায় অবশ্যম্ভাবীভাবে ফসলের মাঠের প্রসঙ্গ চলে আসতো। পৃথিবীর নানা প্রান্তে তখন নানান ভয়াবহ ঘটনা ঘটতে শুরু করেছিল, কিন্তু তারই মধ্যে তোমইয়ের শিশুরা যখন ওদের একটুখানি ফসল নিয়ে কথা বলতো, তখন সেই ছোট্ট মাঠের প্রশান্তি ওদের যেন ঘিরে রাখত। এই অধ্যায়টিতে আমরা দেখলাম হেডমাস্টার মশাই শোসাকু কোবায়াশি একজন কৃষককে এনেছিলেন তত্ত্বচাঁদের কৃষিকাজের মাস্টারমশাই হিসাবে। সেই মানুষটি যদিও নিজেকে মাস্টারমশাই এই শব্দটির সাথে মানাতে পারছিলেন না, তিনি বারবার বলছিলেন আমি মাস্টারমশাই নই, কিন্তু মিস্টার কোবায়াশি দৃঢ় স্বরে বলেছিলেন যে উনি মাস্টারমশাই। ওনার কাছ থেকে কৃষিকাজ খুব ইম্পর্টেন্ট, এই কাজটা সম্বন্ধে শিক্ষা গ্রহণ করবে তোময়ের ছাত্রছাত্রীরা। সমস্ত কাজটা ওরা নিজের হাতে করবে, সে আগাছা তোলা হোক, জমিতে ফসল রোপণ করা হোক, বা সার দিয়ে তার যত্ন করা হোক, প্রত্যেকটা কাজ হাতে ধরে ধরে উনি শিখিয়েছিলেন। এমনকি ক্ষেতের কীট পতঙ্গ কোনটা তাদের বন্ধু, কোনটা ক্ষতি করে শত্রু, তাও তিনি চিনিয়েছিলেন। এবং ওনার অভিজ্ঞতা থেকেই তিনি এই সমস্ত কিছু শিখিয়েছিলেন। প্রজাপতি, পাখি, প্রকৃতির নানান রূপ, এগুলিও শিখিয়েছিলেন। কৃষকরা যারা জমিতে চাষ করেন, তাদের প্রকৃতিকে বোঝার একটা অদ্ভুত ক্ষমতা থাকে। প্রকৃতির সাথে এত নিবিড়ভাবে ওনারা থাকেন, প্রতিদিন জড়িয়ে থাকেন, এবং কখন বৃষ্টি হবে, কোন মেঘে বৃষ্টি হবে, কোন মেঘে বৃষ্টি তখন হবে না, পরে হবে, বা হাওয়ার ধরন দেখে ওনারা প্রকৃতির কিন্তু অনেক কিছুই বুঝতে পারেন, এবং সমস্তটা অভিজ্ঞতা থেকে। তো প্রকৃতি পাঠ নেওয়ার জন্য এরকম একজন মাস্টারমশাই তো খুব প্রয়োজন। আমাদের দেশেও এই সমস্ত শিক্ষা লাভ করার জন্য একদম প্রাথমিক স্তরের শিশুদের না হলেও একটু বড় বয়সে সুযোগ ঘটে, কিন্তু সেক্ষেত্রেও যদি এই রকম মানুষজনদের কাছ থেকে আমরা শিখতে পারি, সেই শিক্ষাটা কিন্তু সত্যিকারের শিক্ষা হয়, হাতে কলমে শিক্ষা হয়। এই চ্যাপ্টারটি থেকে সেটাই আমাদের শেখার। এবং হেডমাস্টার মশাই যে ছোটদের বিভিন্ন দিক থেকে বড় হয়ে ওঠার দিকে কত পুঙ্খানুপুঙ্খভাবে খেয়াল রাখছেন, এবং ছোট ছোট ডিটেলিং গুলোর দিকেও ওনার কত নজর, সেগুলো ওনার এই কাজগুলো দেখে বোঝা যাচ্ছে। চলুন এবার আমরা পরের চ্যাপ্টারে যাই। পরের অধ্যায়ের হেডলাইন খোলা প্রান্তর রন্ধনশালা। একদিন স্কুলের ছুটির পর কারো সঙ্গে একটাও কথা না বলে তত্ত্বচাঁদ সোজা জিউগায়োকা স্টেশনে ছুটে গেল। যেতে যেতে ও কেবল একটাই কথা বিড়বিড় করে বলে চলছিল, বজ্রপাত, জলপ্রপাত, খোলা প্রান্তর, রন্ধনশালা, বজ্রপাত, জলপ্রপাত, খোলা প্রান্তর, রন্ধনশালা। ভারী শক্ত শক্ত কথা সব, ছোট্ট একটা মেয়ের জন্য তো বটেই। রাকুগো নাটকে, যেটি কিনা হাস্য কৌতুক নাটক, এইরকমই একটা ভয়ানক শক্ত কথা ছিল। গল্পটা খুব মজার। একটি লোকের একটা খুব লম্বা নাম ছিল। একবার সে খুব বিপদে পড়েছিল। যখন শত্রুর হাতে বাঁচাতে এসে উদ্ধারকারীরা তাকে তার নাম জিজ্ঞেস করছিল, এমন লম্বা নাম যে পুরোটা বলার আগেই উদ্ধারকারীরাই লোকটাকে কুয়োর জলে ফেলে দিয়েছিল। তত্ত্বচানের বারবার মনে মনে বজ্রপাত, জলপ্রপাত, বজ্রপাত, জলপ্রপাত বলে চলছিল, পাছে ভুল হয়ে যায়। এমন সময় কেউ যদি ওর কানের কাছে এসে সেই লোকটার ইয়া লম্বা নামটা বলতে শুরু করত, যুগেমু যুগেমু, তাহলেই হয়েছিল আর কি, নির্ঘাত বজ্রপাত জলপ্রপাতের সবটাই ওলটপালট হয়ে যেত। অন্যদিন পথে জলকাদা থাকলে তার উপর দিয়ে লাফ দেওয়ার সময় দত্তচান এই এক লাফ বলে একটা ডাক দিয়ে ওঠে, কিন্তু আজ সে একেবারে শান্ত হয়ে রইল। বজ্রপাত, জলপ্রপাত, খোলা প্রান্তর, রন্ধনশালা নামটা পড়ার মতো বলে চলেছেই। ভাগ্যে সেদিন ট্রেনে ওকে কেউ বিরক্ত করেনি, আর ও এদিকে ওদিকে তাকিয়ে ফেলেনি। নতুন কিছু একটা দেখে ফেললেই তো মুশকিল হতো, তখন ওকে সেই জিনিসটা পরীক্ষা করতে হতো, আরে ওটা আবার কি বলে একবার ডেকেও উঠতে হতো।
স্টেশনে নেমে বেরোতে যাবে এমন সময় রেলেরই এক পরিচিত কর্মী ওকে ডেকে বললেন, কি হয়ে গেল স্কুল? একটু হলেও উত্তর দিয়ে ফেলছিল আর কি। এমন সময় নিজেকে কোনো রকমে সামলে নিয়ে ভদ্রলোককে একটু হাত নেড়ে ও বাড়ির দিকে এক ছুট দিল। বাড়ির দরজার পৌঁছেই তত্ত্বচান চিৎকার করে মাকে জানালো, বজ্রপাত, জলপ্রপাত, খোলা প্রান্তর, রন্ধনশালা। প্রথমটায় মা ভাবলেন মেয়ে বুঝি জুডো খেলার কোনো চাল শিখে এসেছে, কিংবা হয়তো সেই 47 জন রনিন যোদ্ধা সংক্রান্ত কিছু একটা বলছে। তারপর হঠাৎ কথাটার মানে স্পষ্ট হয়ে গেল মায়ের কাছে। জিউ গায়কার 3টে স্টেশন পরে তোদোরকি স্টেশন। তার কাছেই একটা খুব সুন্দর বেড়ানোর জায়গা আছে, যার নাম তোদোরকি কেইকোকু, অর্থাৎ বজ্রপাত জলপ্রপাত। পুরনো টোকিও শহরের একটা বিখ্যাত জায়গা সেটা। একটা ঝর্ণা, একটা নদী, আর খুব সুন্দর একটা বন। আর খোলা প্রান্তর রন্ধনশালা মানে নিশ্চয়ই তোমইয়ের ছেলেমেয়েরা ওখানে গিয়ে রান্না করবে। ওরে বাবা, কি কঠিন কঠিন সব শব্দ! কিন্তু দিব্যি পারে তো ছোটরা এইসব কথা শিখতে। ওই বজ্রপাত জলপ্রপাতের কবল থেকে বেরোতে পেরে তত্ত্বচান যেন হাঁপ ছেড়ে বাঁচল। তখনও মাকে গোটা ব্যাপারটা বুঝিয়ে বলল, আগামী শুক্রবার সকালবেলায় ওরা সবাই স্কুলে জড়ো হবে। একটা শুক খাবার বাটি, একটা জোড়া চপস্টিক আর 1 কাপ চাল নিয়ে যেতে হবে সকলকে। হেডমাস্টার মশাই বলেছেন যে 1 কাপ চাল থেকে 2 বাটি ভাত হয়। তত্ত্বচান মনে করে বলল, ওরা মাংস দিয়ে স্যুপ বানাবে, তাই একটু মাংস আর সবজিও নিয়ে যেতে হবে। আর চাইলে বিকেলে জলখাবার খাওয়ার জন্য টুকিটাকি যা হোক কিছু একটা নিয়ে যেতে পারে। এরপর কয়েকটা দিন তত্ত্বচান খুব মায়ের গায়ে গায়ে লেগে থাকলো, আর ভালো করে দেখে নিল কেমন করে মা তরকারি কাটেন, কেমন করে গরম কোনো বাসন ধরেন, কেমন করে ভাত বাড়েন। এসব দেখতে ওর দারুণ লাগতো। কিন্তু সবচেয়ে ভালো লাগতো যখন গরম কোনো ঢাকনাতে মায়ের হাত পড়ে যেত। অমনি মা উফ কি গরম বলে কানের লতিটা ধরে ফেলতেন। এটা দেখতে তত্ত্বচানের দারুণ লাগতো। কানের লতিগুলো অনেক ঠান্ডা থাকে, মা বলেছিলেন। তত্ত্বচানের মনে হয়েছিল মা যেহেতু বয়সে অনেক বড় আর অনেক বেশি অভিজ্ঞ, তাহলে নিশ্চয়ই ওইভাবে কানটা ধরতে পারেন। নিজের মনে মনে ও ঠিক করলো যে বজ্রপাত জলপ্রপাত খোলা প্রান্তর রন্ধনশালাতে গিয়ে ও ওরকম করে গরমে কিছু ধরে ফেলার পর কানের লতিতে হাত ঠেকাবে। শেষ পর্যন্ত শুক্রবার সকাল তো এলো। ট্রেন থেকে নেমে বজ্রপাত জলপ্রপাতে পৌঁছে বনের ভেতর ঢোকার পর হেডমাস্টার মশাই ওদের সকলকে ভালো করে দেখে নিলেন। উঁচু উঁচু গাছের পাতার ভিতর দিয়ে সূর্যের আলো এসে পড়ছিল বনের মেঝের ওপর। সেই আলোতে ছোটদের মুখগুলো খুব উজ্জ্বল দেখাচ্ছিল। ওদের পিঠের ব্যাগগুলোর পেট ফুলে গিয়েছিল। হেডমাস্টার মশাই সেটা খেয়াল করলেন। ওরা অপেক্ষা করছিল উনি কি বলবেন তা শোনার জন্য। ওদিকে পিছনে ঝর্ণাটা ঝরঝর করে ঝরছিল, আশ্চর্য সুন্দর তালে তালে। শোনো, হেডমাস্টার মশাই বলতে শুরু করলেন, প্রথমে আমরা কতগুলো ছোট ছোট দলে ভাগ হয়ে যাব। তারপর মাস্টার মশাই আর দিদিমণিরা যে ইঁটগুলো সঙ্গে করে এনেছেন তা দিয়ে কতগুলো উনুন বানাবো। তোমরা কয়েকজন চাল ধুয়ে ভাত চড়াতে পারো। ভাত হয়ে গেলে আমরা স্যুপটা বানাবো। ঠিক আছে, এবার শুরু করি। ছেলেমেয়েরা 10, 20 নাড়ি ভুড়ি গুনে দলে দলে ভাগ হয়ে গেল। কেবল 50 জন মতন ছিল বলে ওরা সহজেই 6টা ছোট দল তৈরি করে ফেললো। তারপর মাটিতে গর্ত খুঁড়ে ইঁট দিয়ে তার চারপাশে বেড়া দিয়ে দিল। তার উপরে লোহার শিক সাজিয়ে দিল যাতে রান্নার বাসনটা রাখা যায়। এবার কেউ কেউ গেল বন থেকে জ্বালানি কাঠ কুড়োতে, আর কেউ গেল ছোট্ট নদীটাতে চাল ধুতে। ওরা নিজেরাই নিজেদের মধ্যে সব কাজ ভাগাভাগি করে নিল। তত্ত্বচান বলল যে ও স্যুপের দায়িত্বটা নিতে চায় এবং সবজি কাটতে চায়। ওর চেয়ে 2 ক্লাস ওপরের একটি ছেলেও সবজি কাটার কাজটা পেল, কিন্তু ছেলেটি হয় বেশি বড় টুকরো করে ফেলছিল, নয়তো বেশি ছোট ছোট করে সবজি কেটে ফেলছিল, হিজিবিজি করে দিচ্ছিল। তাই বলে ওর উৎসাহে কোনো ঘাটতি ছিল না। উত্তেজনায় ওর নাকের ডগাটা ঘাম চকচকে হয়ে গিয়েছিল। তত্ত্বচান তো মায়ের মতো সুন্দরভাবে সবার আনা বেগুন, আলু, পেঁয়াজ, বার্ডকের শিকড় সব কেটে ফেললো। ওর কাটাটা ঠিক মাপ মতন হয়েছিল। এমনকি ও বেগুন আর শশা খুব পাতলা পাতলা করে কেটে তাতে নুন মাখিয়ে দিব্যি একটা আচারও তৈরি করে ফেললো। আবার ছেলেমেয়েরা যখন তাদের কাজ নিয়ে হিমশিম খাচ্ছিল,
তখন ও তাদের উপদেশও দিতে লাগলো, এই করো ওই করো বলে। তত্ত্বচানের সত্যি নিজেকে বেশ মা মা মনে হচ্ছিল। ওর আচারটা দেখে তো সবাই বেশ অবাক। ও তখন বিনয়ের সুরে বলল, এই ভাবলাম একটু চেষ্টা করে দেখি একটা আচার করতে পারি কিনা। মাংসের শুরুয়াটা রান্না করার সময় সবাই নানা রকমের মতামত জানাতে শুরু করলো। এ বলে আহ, ও বলে ওহ, হা হা হি হি, হো হো, সবাই তো হেসে গড়িয়েই পড়ছিল। বনের পাখিরাও কিচিরমিচির করে উৎসবের আনন্দে যোগ দিল। ইতিমধ্যে নানান উনুন থেকে নানান রকম চমৎকার লোভনীয় সব গন্ধ ভেসে আসছিল। এর আগে কেউই তেমন করে কোনো কিছু রান্না হতে দেখেনি। উনুনের আঁচ কমানো বাড়ানো এসবও কখনো করেনি। টেবিলের ওপর খাবার দেখেছে, কেউ খাবার বেড়ে দিয়েছে, আর ওরা স্রেফ সেই খাবারটা খেয়েছে। রান্না করার যে তৃপ্তি, চোখের সামনে সব উপকরণের চেহারা পাল্টে পাল্টে যেতে দেখা, আনন্দ আর আশঙ্কায় মিলে সে এক অনন্য অভিজ্ঞতা ছিল ওদের কাছে। অবশেষে প্রত্যেকেরই উনুনের আঁচ নেভানোর সময় এলো। হেডমাস্টার মশাই বললেন যে এবার সবাই ঘাসের ওপর জায়গা করে গোল হয়ে বসবে। প্রত্যেক দলের সামনে এক বাটি স্যুপ আর এক বাটি ভাত রাখা হলো। কিন্তু তত্ত্বচান তো কিছুতেই ওর দলের স্যুপের বাটিটাকে সরাতে দেবে না। মায়ের মতন করে কানের লতিতে হাত রাখতে হবে না ওর? তাই হাত দিয়ে স্যুপের ঢাকনাটা সরিয়ে বেশ আত্মসচেতন ভাবে তত্ত্বচান বলে উঠল, উফ কি গরম, বলেই দুটো হাত দিয়ে দুই কানের লতি চেপে ধরলো। এটা করার পর ও স্যুপটা নিয়ে যাওয়ার অনুমতি দিল। বাকিরা সবাই ভাবছিল হচ্ছেটা কি। এই কান চেপে ধরা দেখে কেউই তেমন অভিভূত হলো না। তা কেউ কিছু না ভাবুক, তত্ত্বচানের কিন্তু ব্যাপারটা খুব ভালোই লেগেছিল। সবার দৃষ্টি তখন ভাত আর স্যুপের বাটির ওপরে। খিদেও পেয়ে গিয়েছিল খুব। আর সবচেয়ে বড় কথা হলো, এ তো ওদের নিজেদের রান্না করা খাবার। চিবিয়ে খাওয়ার গানটা গেয়ে খেতে পেয়ে আমি ধন্য হয়েছি প্রার্থনাটুকু সেরে নিয়ে ওরা খাওয়া শুরু করলো। খানিক বাদে সব চুপচাপ, কেবল দূর থেকে ঝর্ণার ঝরঝর শব্দ শোনা যাচ্ছিল। এই চ্যাপ্টারটিতে আমরা দেখলাম যে ছেলে মেয়েদের নিয়ে একটা পিকনিকে গিয়েছেন হেডমাস্টার মশাই এবং তোমো স্কুলের বাকি মাস্টার মশাই ও দিদিমণিরা। এবং যাওয়ার জন্য প্রস্তুতি হিসেবে তত্ত্বচান তার মায়ের কাছ থেকে রান্না শিখেছে। তার পাশে থেকে থেকে প্রত্যেকটা ধাপ রান্না করার আগে থেকে শুরু করে শেষ পর্যন্ত খুব ভালোভাবে লক্ষ্য করেছে ও। কিভাবে মা সবজি কাটেন, কিভাবে কোনটার সাথে কোনটা মিশিয়ে কোন মশলা দিয়ে কিভাবে রান্না করেন, সমস্তটা ও খুব খুঁটিয়ে দেখেছে। এমনকি রান্নার শেষে মা কোনো কিছু একটা গরম কিছুতে হাত দিয়ে ফেললে যেভাবে খুব গরম বলে কানের লতিতে হাত ছোঁয়াতেন, মায়ের সেই অভ্যাসটা খুব পছন্দ হয়ে গেছে তত্ত্বচানের। সে ঠিক করেছে সে যখন রান্না করবে কোনো না কোনো একটা কারণে ওই রকমটা সে করবেই করবে। তো যেদিন তাদের সেই বেড়াতে যাওয়ার দিনটি এলো, ছেলে মেয়েরা সকলে মাস্টারমশাই দিদিমণিদের সাথে সেই জায়গায় গিয়ে উপস্থিত হলো। তখন তাদের সমস্ত কাজ ভাগাভাগি করে তারা করলো। এতদিন পর্যন্ত তারা শুধু খাবার টেবিলে খাবার দেখেছে, কেউ সমস্তটা সাজিয়ে রেখেছেন, বেশিরভাগ ক্ষেত্রে মা, এবং ওরা শুধু খেয়েছে। কিন্তু এই রান্নাটার পিছনে কতটা পরিশ্রম থাকে, কতটা ভাবনা থাকে, কিভাবে রান্নাটা হয় সে সম্বন্ধে কোনো ধারণা ছিল না ওদের। এই প্রথম সেটি হলো। এবং তত্ত্বচান দেখা গেল তার পক্ষে যতটা সম্ভব ততটা এফোর্ট দিয়েছে। এবং একটা রান্নার দায়িত্ব সে নিজে নিয়েছে তো বটেই, তার সাথে তরকারিগুলো তরি তরকারিগুলি সবজিগুলি কেটেছেও মাপ মতো সুন্দর করে। এমনকি তার থেকে বয়সে বড় তাদের থেকেও সুন্দর করে সে সেগুলোকে কাটতে পেরেছে, রান্না করতে পেরেছে, এবং তার সাথে একটা আচারও তৈরি করেছে সে। এবং শেষকালটা সব থেকে মজার, যখন তার কাছ থেকে স্যুপের বাটিটা নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল, কিছুতেই সে নিয়ে যেতে দেবে না, কারণ মায়ের সেই বিশেষ ভঙ্গি সেটি তখনও তার করা হয়ে ওঠেনি। তো সেই স্যুপের ঢাকনাটা হাত দিয়ে ধরে উফ কি গরম বলে নিজের কানের লতি দুটোতে হাত, যদিও তার বন্ধুরা বা তার থেকে বয়সে বড় দাদা দিদিরা কেউই জানতো না সে এটা কেন করছে, বা এটা দেখে তারা খুব একটা ইমপ্রেসড হলো না। তাতে কি, তত্ত্বচান তো নিজে খুব খুশি হলো এটা করতে পেরেছে বলে। তো
এই যে ছোট্ট ছোট্ট ঘটনাগুলো এই গল্পটার, এটা যেন মনটাকে ছুঁয়ে যায়। বেশি কথা না বলে আমরা পরের চ্যাপ্টারে চলে যাই। পরের অধ্যায়ের শিরোনাম, তুমি কিন্তু সত্যিই খুব ভালো মেয়ে। জানো, তুমি কিন্তু সত্যিই খুব ভালো মেয়ে। যখনই তোত্তচানকে দেখতেন তখনই কথাটা বলতেন হেডমাস্টার মশাই। আর কথাটা শোনা মাত্র তোত্তচান খুশি হয়ে একটু লাফিয়ে একটু হেসে বলতো, জানি, আমি সত্যিই খুব ভালো মেয়ে। কথাটাও মনে মনে বিশ্বাসও করত। ভালো মেয়ে তো নিশ্চয়ই, অনেক দিক থেকেই ও খুব ভালো মেয়ে। সবার সঙ্গে সুন্দর ব্যবহার করত,